আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে দীর্ঘ ১৩ দিন পর আমি আসছি। তোমরা অনেকেই আমাকে এসএমএস দিয়েছো, অনেকেই কমেন্ট করেছো যে, "আপু কি হইছে?" আমি আসলে অনেক অসুস্থ ছিলাম। যার কারণে আমি কোনোরকম কোনো ভিডিও দিতেই পারছিলাম না। আর আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম যে আমি চাইলেও সম্ভব হইতো না। আমি ২ দিন হসপিটালেও ছিলাম। আর তোমরা তাহলে বুঝতেই পারছো যে আমি কি পরিমাণে অসুস্থ ছিলাম। এর মাঝে কোনোভাবেই ভিডিওতে ভয়েস রেকর্ড করা কোনোভাবেই সম্ভব ছিল না। তারপরেও তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো। এর জন্য অনেক, অনেক বেশি ধন্যবাদ। আর আমি কিছু কথা দিয়ে কথা রাখতে পারিনি। কথার খেলাপ করে ফেলছি। যার জন্য আমার নিজেরও অনেক খারাপ লাগছে। আমি বলেছিলাম ৩০ কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে সামনে আসবো। কিন্তু কি হলো ব্যাপারটা বুঝলাম না। আমার ৩০ কে সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরেই মানে তার ১ দিন আগে থেকে আমার অনেক অসুস্থ আমি। আমি এজন্য আর মনে করো লাইভে আসতে পারিনি। তবে খুব শীঘ্রই আসবো ইনশাআল্লাহ। এইবার আর আগে থেকে বলে মিথ্যুক হতে চাচ্ছি না। ব্যাপারটা সারপ্রাইজ থাকুক। হঠাৎ করে কোনো একদিন লাইভে আসার ২-৩ দিন আগে একটা পোস্টের মাধ্যমে কিংবা ভিডিওতে তোমাদেরকে বলে দেব যে আমি অমুক দিন লাইভে আসবো ইনশাআল্লাহ। অনেক তো কথা হলো, তাই না? এবার আমাদের কাঙ্ক্ষিত সেই হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ এর শেষ পর্বে আসি। আমার নিজেরই অনেক লজ্জা লাগছে যে আমি শেষ পর্বটা আর শেষ করতে পারিনি। যাই হোক, আজকে শেষ হবে ইনশাআল্লাহ। হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা আর নাই বলি, এটা শেষ পর্ব বুঝছো? লেখনীতে রিক্তা ইসলাম মায়া, গল্প পাঠে আমি অরোরা ইসলাম। খানবাড়ি জুড়ে এখন উৎসবের আবহ। নিহাল খানের বিশাল জয়। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে গোটা এলাকায় যেন আনন্দের ঢেউ লেগেছে। পাড়ায় পাড়ায় বাজছে বিজয়ের গান, চলছে মিষ্টিমুখ। আর সবার মুখে একটাই নাম, নিহাল খান। এই উৎসবের মাঝে হৃদের উপস্থিতি। গত দুদিন ধরে বাবার নির্বাচনের ব্যস্ততায় সে বাড়ি ফিরতে পারেনি। আর না মায়ের সঙ্গে কথা হয়েছে। এই জনাকীর্ণ কোলাহলে হৃদের একটাই লক্ষ্য ছিল, সবকিছু যেন সুষ্ঠু হয়। হলোও তাই। হৃদের দৃঢ়তার ফলে সুষ্ঠু নির্বাচন এবং বিশাল জয়ের মাধ্যমে নিহাল খান রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন। জয়ের উল্লাসে দিন শেষে ধরণীতে রাত নামতেই খানবাড়ির পুরুষদের একে একে ক্লান্তিতে বাড়ি ফিরতে দেখা গেল। রাত তখন প্রায় মধ্যাহ্নে। হৃদকে তখনও বাড়ি ফিরতে দেখা গেল না। খানবাড়ি উৎসবের কোলাহল তখনও পুরোপুরি থামেনি। নিহাল খানের বিপুল বিজয়ের রেশ কাটাতে না কাটাতেই পরদিন তার শপথ গ্রহণের বার্তা শোনা গেল। খুব স্বাভাবিকভাবে শপথ পাঠের জন্য ওনাকে ঢাকা যেতে হবে। কিন্তু এই আনন্দের মাঝেও সুফিয়া খান ভাব আবেগহীন। ওনার রাজনৈতিক মহল পছন্দ নয়। সে ১৫ বছর আগে নিহাল খান সুফিয়া খানকে ছেড়ে রাজনৈতিক জগৎকে বেছে নিয়েছিলেন বলেই তিনি আত্মসম্মান নিয়ে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন। আজও নিহাল খান সেই পথেই হাঁটছেন। নিহাল খানের জয়ের উল্লাস সাক্ষী দেয় যে সুফিয়া খান আরও একবার নিহাল খানের রাজনীতির কাছে হেরে গেছেন। যদিও নিহাল খান আজকাল প্রকাশ করছেন যে তিনি সুফিয়া খানকে সঙ্গী হিসাবে চাইছেন, তবুও সুফিয়া খানের গুরুত্ব নিহাল খানের জীবনে তার রাজনীতির পরেই আসে। যেখানে সুফিয়া খান স্ত্রী হিসেবে স্বামীর প্রায়োরিটি লিস্টে প্রথম নন, সেখানে সুফিয়া খানের খানবাড়িতে নিহাল খানের জীবনে থাকাটা মূল্যহীন। ব্যক্তিত্ব সম্পূর্ণ সুফিয়া খান আজও নিহাল খানের জয়ের নীরব দর্শক হলেন। জয় শেষে তিনি এবার নিজের নীড়ে ফিরতে চাইলেন। ১৫ বছর আগে তিনি যেমন এক কাপড়ে এই খানবাড়ি ত্যাগ করেছিলেন, আজও তিনি সেই একই নীরব বিদ্রোহ নিয়ে এই বাড়ি ছাড়তে প্রস্তুত হলেন। কিন্তু বিপত্তি ঘটল মায়াকে নিয়ে। সকাল থেকে রাতভর মায়াকে সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করতে দেখা যায় সার্বক্ষণিক। সে ইতিমধ্যেই খানবাড়ির সদস্যদের মাঝে শাশুড়ির ন্যাওটা পুত্রবধূ হিসাবে বেশ খ্যাতি লাভ করেছে। তবে শ্বশুরের জয়ের উল্লাসে বিমোহিত মায়া তখনও সুফিয়া খানের বাড়ি ত্যাগ করার মনোভাব ঠাহর করতে পারেনি। সুফিয়া খান যখন রাতের মধ্যভাগে খানবাড়ি ছাড়তে প্রস্তুত হলেন, তখনই মায়ের টনক নড়ল। মুহূর্তে হইচই করে কেঁদে কেটে সুফিয়া খানকে জাপটে ধরতে একে একে সকলের মধ্যে সুফিয়া খানের বাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে হইচই পড়ে গেল। উল্লাসে মেতে থাকা পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। খান বাড়িভর্তি মানুষ সুফিয়া খানকে ঘিরে উঠে দাঁড়ালো। সকলের একই বক্তব্য, সুফিয়া খানকে থেকে যাওয়ার জন্য আহাজারি করে। হেনা খান, আরাফ খান, মায়াসহ সকলে পথ আটকে দাঁড়াতে
শক্ত সুফিয়া খান বিরক্তির কপাল কুঁচকালো। মায়া তখনও ওনাকে জাপটে ধরে কাঁদছে, যেতে দেবে না বলে। এই ব্যাপারটায় তিনি বেশ অতিষ্ঠ। ওনার পিছু পিছু মায়া সার্বক্ষণিক ঘুরঘুর না করলে হয়তো এতক্ষণে তিনি নিশ্চুপে চলে যেতে পারতেন। মায়ের জন্য সকলের দৃষ্টিতে ভিড়ল। সবচেয়ে বড় কথা হলো, ওনার বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়িও সুফিয়া খানের পথ আটকে দাঁড়িয়ে। বিরক্তির সুফিয়া খান নিজের আশেপাশে সকলের ভিড়ে দেখে মায়াকে খানিকটা ধমকের সুরে বললেন, মায়া, ছাড়ো, লেট হচ্ছে আমার। সুফিয়া খানের শক্ত গলায় মায়া ডুকরে কেঁদে উঠে বলল, প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। আমরা সবাই আপনাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমাদের সঙ্গে থেকে যান আম্মু। মায়ের কথায় সুফিয়া খান উপস্থিত সকলের দিকে এক পলক দৃষ্টি বোলালো। সকলে কেমন অসহায় দৃষ্টিতে সুফিয়া খানের দিকে তাকিয়ে। ব্যাপারটি তিনি বেশ অস্বস্তি বোধ করতে মায়াকে তিনি আগের ন্যায় শক্ত গলায় বলল, আমি বিরক্ত হচ্ছি মায়া, ছাড়ো। সুফিয়া খানের কথায় মায়া হাতের বাঁধন আরো দৃঢ় করল। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়বো না আম্মু, আপনি বিরক্ত হলেও ছাড়বো না। আপনি হিনা গোটা খান বাড়ি শূন্য। প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। মায়ের কথায় খানবাড়ির সকলে সম্মতি জানালো। অস্থির উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানকে বোঝাতে চাইল এক একজন। সকলের হইচয়ে সুফিয়া খান যেমন বিরক্ত তেমনি অস্বস্তি বোধ করলেন। এর মাঝে আরাফ খান পরিস্থিতি বুঝে হাতের লাঠিতে ভর করে এগিয়ে এসে সুফিয়া খানের মুখোমুখি হয়ে দাঁড়াতে দাঁড়াতে বেশ গম্ভীর মুখে বললেন, তুমি কি সত্যিই চলে যেতে চাও সুফিয়া? আরাফ খানের কথায় সুফিয়া খান ঘাড় ঘুরে আরাফ খানের দিকে তাকালেন। সোজাসাপটা উত্তরে বললেন, জি বাবা। সুফিয়া খানের উত্তরে ভারী দীর্ঘশ্বাস ফেলে আরাফ খান সম্মতি দিতে দিতে বললেন, বেশ, তোমার কথাই রইল সুফিয়া। তোমাকে আর কেউ বাধা দিবে না এই নিয়ে। অনেক তো হলো, এইসব আর কতদিন চলবে? তুমি বা নিহাল তোমরা কেউই ছোট নও। তোমাদের ছেলেরাও বড় হয়েছে, তাদের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছ। তারপর তোমাদের মনোমালিন্য শেষ হলো না। আমরা বুড়ো মানুষ, আজ বাদে কাল মারা যাব। আমাদের চিন্তা তোমাদের করতে হবে না। মানুষ বুড়ো হয়ে গেলে তাদের দাম এমনি থাকে না। তোমাদের স্বামী স্ত্রীর কাছেও আমাদের গুরুত্ব কখনোই ছিল না। তোমরা শুরু থেকে তাই করেছো যেটা তোমাদের মনে চেয়েছে। দীর্ঘ 15 বছর তোমাদের দুজনের পিছনে ছুটতে ছুটতে আজ আমরা ক্লান্ত। শেষ বয়সে এসে এবার আমরাও শান্তিতে মরতে চাই। তুমি যেহেতু খান বাড়িতে থাকতে চাইছো না, তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। গোটা 15 বছর তোমাকে ছাড়া নিহালের সঙ্গে কাটালাম। বাকি যে কয়টা দিন বাঁচবো সেটা তোমার সঙ্গে কাটাবো ভাগাভাগি করে। আমি আর তোমার শাশুড়ি দুইজনই আজ তোমার সাথে খানবাড়ি ছাড়বো এক কাপড়ে। চলো। আরাফ খানের কথায় তৎক্ষণাৎ হেনা খান সম্মতি দিলেন সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। এর মাঝে মায়াও সাহস পেয়ে হইচই করে ভেজা চোখে বলল সেও যাবে। মায়ের কথার মাঝে গোটা খানবাড়ির সদস্যরা হইচই করে উঠল সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। আরাফ খানের 2 কন্যা, তাদের ছেলে মেয়ে সবাই একত্রে সম্মতি দিতে সুফিয়া খান সকলের দিকে তাকালেন। আজ ওনাকে আটকাতে পুরো খানবাড়ি দাঁড়িয়ে। সকলে খানবাড়ি ছাড়তে প্রস্তুত, অথচ সুফিয়া খানকে নয়। ঠিক যেভাবে নিহাল খান সুফিয়া খানকে 15 বছর আগে ছাড়তে প্রস্তুত ছিল, কিন্তু রাজনীতি নয়। শক্ত সুফিয়া খান নিজের কথায় অটল থেকে আরাফ খানের উদ্দেশ্যে বলল, আপনারা আমার সাথে যেতে চাইলে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই বাবা। কিন্তু তারপরও আমার পক্ষে খানবাড়িতে থাকা সম্ভব নয়। সুফিয়া খানের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। হৃদের অনুরোধে তিনি নির্বাচন পর্যন্ত খানবাড়িতে ছিলেন, কিন্তু এখন নির্বাচন শেষ। উনার এখানে থাকার আর কোনো কারণ নেই। যে প্রেক্ষিতে তিনি চট্টগ্রামে ছুটে এসেছিলেন সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। মায়া আর রাদিফের সাজানো মিথ্যা নাটক তিনি আরও অনেক আগেই ধরে ফেলেছিলেন। তখনই তিনি চলে যেতেন, কিন্তু হৃদের অনুরোধে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রয়ে গেছেন। সুফিয়া খান যখন আরও কিছু বলবেন, তার আগেই শোনা গেল নিহাল খানের ক্লান্তিময় কণ্ঠ, ঠিক আছে সুফিয়া, তুমি থাকতে না চাইলে কোনো সমস্যা নেই। পুরো খান পরিবারের জায়গা যখন তোমার ঘরে হবে, তখন আমার একা মানুষের জায়গাও তোমার বাড়িতে হবে। তুমি থাকতে না চাইলে আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে থাকব, তারপরও তোমার সঙ্গেই থাকব। নিহাল খানের হঠাৎ কথায় সকলে ঘাড় ঘুরে তাকালো দরজার দিকে, যেখানে নিহাল খানের সঙ্গে আয়ন রাদিফ দুজনেই দাঁড়িয়ে, থমথমে মুখে নিহাল খানের দিকে চেয়ে। এই অসময়ে নিহাল খান এমন কথা বলবে কারো ধারণাতে ছিল না। সকলেই হতবাক, কিন্তু তীক্ষ্ণ সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো নিহাল খানের দিকে।
এর মাঝে নিহাল খান এগিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়ালেন। তিনিও সুফিয়া খানের সঙ্গে খানবাড়ি ছাড়বেন না বলে। পরিস্থিতি যখন বেশ থমথমে, তখনই খানবাড়িতে প্রবেশ করল হৃদ। গম্ভীর হৃদের বিগত দুদিনের ছোটাছুটি আর মাথা ব্যথায় চোখ দুটো রক্তিম হয়ে আছে। এর মাঝে মা বাবার সঙ্গে পারিবারিক কলহের বিষয়টি তার কানে এসেছে। মূলত এজন্যই তার এখন বাড়ি ফেরা। হৃদ এক পলক মায়ের দিকে তাকালো। সুফিয়া খানকে জড়িয়ে মায়ের হৃদের দিকে তাকিয়ে। হৃদের তাকানোতে খুব স্বাভাবিকভাবে চোখাচোখি হলো দুজনের। ক্লান্তিময় মুখ আর রক্তিম চোখে হৃদকে বেশ অন্যরকম দেখালো। হৃদের অসুস্থতা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। হৃদ মায়ের মুখ থেকে দৃষ্টি সরিয়ে সুফিয়া খানের দিকে তাকাতেই আবারও চোখাচোখি হলো মায়ের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। হৃদের অসুস্থতার বিষয়টি চট করে সুফিয়া খান বুঝে গেলেন। হৃদ শান্ত গলায় সুফিয়া খানের উদ্দেশ্যে বলতে লাগলো, শেষে একটা সুযোগ সবাই ডিজার্ভ করে আম্মু। সবসময় সব জায়গায় আত্মসম্মান বজায় রাখতে নেই। আপনজনদের কাছে আত্মসম্মান নয়, ভালোবাসা রাখতে হয়। এটা তোমার দেওয়া একটা শিক্ষা। আজ বাবার পাশে কেউ নেই, সবাই বাবাকে একা করে তোমার সামনে পুরো খান পরিবার দাঁড়িয়ে। আমার মনে হয় এবার তোমার তাদের শেষ একটা সুযোগ দেওয়া উচিত। পুরো খান পরিবার নিশ্চুপ দাঁড়িয়ে হৃদের কথায় নীরব সম্মতি জানালো। সুফিয়া খান নিজেও নিশ্চুপ। হৃদ কিছু বললে সুফিয়া খান শুনবেন, সেটা সবাই জানে। সেজন্য সকলে চুপ থেকে হৃদকে বলার সুযোগ দিল। হৃদ পুনরায় একইভাবে বলল, আমার জীবনে দেখা উত্তম নারী তুমি। তোমার হাত ধরে অনেক কিছু শিখেছি। একটা পরিবার, সংসার কিভাবে সামলাতে হয় সেটা তোমার থেকে ভালো এখানে কেউ জানবে না। এসব পারিবারিক কোলাহ আর ভালো লাগছে না আম্মু। তোমাদের বিচ্ছেদের ভাঙন আমরা দুই ভাই গোটা 15 বছর পার করছি। এবার নয় শেষটা সুন্দর হোক। নিজের জন্য না হয় আমাদের জন্য থেকে যাও। দ্বিতীয়বার তোমার অযত্ন কেউ করবে না, ভরসা রাখো। হৃদের কথায় সুফিয়া খানের মাঝে নমনীয়তা দেখা গেল। হৃদ কখনো এমন নরম সুরে ওনার কাছে কখনো কোনো কিছু নিয়ে আবদার করেনি। বাবা মার বিচ্ছেদ নিয়েও কখনো কথা বলেনি। এই প্রথম হৃদ কিছু বলল বাবা মার বিচ্ছেদ নিয়ে। সুফিয়া খান কি নিজের জেদ বজায় রাখতে গিয়ে ওনার সন্তানদের কষ্ট দিয়েছিলেন এতকাল? এজন্যই বারবার রাদিফ বারবার আবদার করত বাবা মার কাছে একত্রে হয়ে যাওয়ার। সুফিয়া খান নিজের ব্যক্তিগত জীবন আলোচনা করতে না চেয়ে সরাসরি হৃদের অসুস্থতা সম্পর্কে জানতে চেয়ে বলল, তুমি কি অসুস্থ হৃদ? হৃদ বুঝতে পারল সুফিয়া খান হৃদের কথা মেনে তিনি খানবাড়ি ছেড়ে যাবেন না। তাই হৃদ ও মায়ের কথায় সম্মতি দিয়ে অল্প উত্তরে বলল, একটু। সুফিয়া খানের কঠিন মুখটা অবশেষে নরম হলো। এতক্ষণ যে সুফিয়া খান ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, অনমনীয়, সেই নারী যেন নিমেষেই বদলে গেলেন। হৃদের কপালের শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখের কোণে ক্লান্তি আর লালচে আভা। একজন মা সবসময় সন্তানের মন পড়তে পারে, তাই তিনি মায়ার উদ্দেশ্যে বললেন, হৃদকে নিয়ে রুমে যাও মায়া। মায়া ততক্ষণে সুফিয়া খানকে ছেড়ে পাশে সরে দাঁড়িয়েছিলেন। হৃদের অসুস্থতা মায়ের চোখেও পড়েছে। মায়া ব্যাপারটা নর্মাল মনে করলেও হৃদের অসুস্থতার বিষয়টি ছিল জটিল। হৃদের মাথায় পরপর 2টো সার্জারি হয়েছিল অ্যাক্সিডেন্টের ফলে। তার নিয়মিত মেডিসিন চলে। চেক আপের জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু হৃদ সেই যে জেদ করে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল, তারপর আর লন্ডনের মাটিতে পা পড়েনি। বিগত কয়েকদিনের ব্যস্ততায় হৃদের মেডিসিন নেওয়া হলো না। এতে করে হৃদের ব্রেনে চাপ অনুভব হতেই হৃদ ক্রমাগত অসুস্থ অনুভব করে। হৃদ আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটতেই মায়াও পিছন পিছন গেল। ঘরে ফিরে হৃদ সোজা ওয়াশরুমে ঢুকলো। অল্প সময় নিয়ে গোসল করে বের হতে মায়াকে দেখলো বিছানায় বসে হৃদের দিকে তাকিয়ে। হৃদ তখনও কথা বলল না, মাথার শিরা ধপধপ করছে ব্যথায়। মায়ার নামিয়ে রাখা কাপড়গুলো হৃদ গায়ে না জড়িয়ে পুনরায় ফর্মাল শার্ট প্যান্ট নামালো কভার থেকে। হৃদকে পরিপাটি হয়ে রেডি হতে দেখে মায়া ভাবল হৃদ আবারও বের হয়ে যাবে এই রাতে। হৃদ আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের মেডিসিন বক্স খুলে কয়েকটি ঔষধ মুখে পুরে অল্প পানি পান করতে মায়া উঠে এসে হৃদের পেছনে দাঁড়িয়ে মৃদুস্বরে জানতে চেয়ে বলল, আপনি কি অসুস্থ? এ এতগুলো কিসের ওষুধ খেলেন? হৃদ মায়ার কথায় উত্তর না দিয়ে পুনরায় কবাট খুলল। ড্রয়ার হতে হৃদের পাসপোর্টের সঙ্গে মায়ের পাসপোর্টও বের করতে মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে দেখে বলল, এই পাসপোর্ট দিয়ে কি করবেন? আপনি কই যাবেন? মায়ের জানা ছিল না হৃদের কাছে ওর পাসপোর্ট রয়েছে। হৃদকে কথা বলতে না দেখে মায়া পুনরায় বলল, আপনি কথা বলছেন না কেন? কই যাবেন বলুন না। আপনি কি আমার সাথে রাগ করেছেন?
হৃদ হাতে দুটো পাসপোর্ট নিয়ে কবাট লাগালো। হৃদের ফোনের সাথে মায়ের ফোনটাও হাতে নিয়ে অপর হাতে মায়ের হাত শক্ত করে চেপে ধরতে ধরতে বলল, চলো। কথাটা বলে হৃদ মায়ের হাত টেনে বাইরের দিকে হাঁটতেই মায়া আঁতকে উঠে বলল, চলো মানে? কই যাব আমরা? নিশ্চুপ হৃদ অল্প উত্তরে বলল, লন্ডনে। হৃদের কথায় মায়ের মাথা ঘুরে ওঠার মতো অবস্থা। মায়া মোটেও এই মুহূর্তে প্রস্তুত নয় দেশ ছেড়ে বিদেশে যাওয়ার মতো। মূলত মায়ের শ্বশুর শাশুড়ি সবেমাত্র একত্রে হয়েছে, ওদের কাছাকাছি এক ঘরে আনার দায়িত্ব মায়ার। মায়া সে দায়িত্ব পালন না করা পর্যন্ত ও কোথাও যাবে না। দ্বিতীয়ত, খান বাড়ি ভর্তি মেহমান। মায়ের মা, জুই সকলেই আছে খান বাড়িতে। এত সব মানুষের ভিড়ে মায়ের বেশ আনন্দে দিন কাটে। শ্বশুরের বিজয়ের উল্লাস এখনো শেষ হয়নি। তাই মায়া চায় না এত সব আনন্দের মুহূর্ত ছেড়ে হৃদের সঙ্গে একা একা বিদেশে গিয়ে থাকতে। মায়া হৃদের সঙ্গে বিদেশে যাওয়ার হলে আরো কয়েকটা দিন পর যাবে প্রস্তুতি নিয়ে। বিনা প্রস্তুতিতে হুট করে এলোমেলো পোশাকে মায়া কখনোই বিদেশে চলে যেতে চায় না। সেই জন্য মায়া হৃদের থেকে নিজের হাতটা ছাড়াতে চেয়ে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, আমি কোনো লন্ডন টন্ডনে যাব না নেতা সাহেব। আপনি যাওয়ার হলে আপনি যান, আমি সবার সাথে এখানেই থাকবো, কেমন? মায়ের কথায় রাগে হৃদের চোয়াল শক্ত হতে দেখা গেল। তারপরও হৃদ মায়াকে কিছু বলল না, বরং শক্ত হাতে মায়ের হাত টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়া যত বাধা দিচ্ছে হৃদ ততই টানছে মায়াকে। হৃদের শক্তিতে না পেরে মায়া চিৎকার করতে লাগলো হৃদের সঙ্গে যাবে না বলে। মায়ের চিৎকারে পুনরায় বসার ঘরের সকলেই ভিড় জমালো। হৃদের কাছে জানতে চাইলো কি হয়েছে। বিরক্তিতে হৃদ মায়ের ওপর রেগে মেগে মায়াকে কাঁধে তুলে নিতে আরাফ খান হৃদকে বাধা দিতে চাইলো মায়াকে নিয়ে যেতে। তখনই রাদিফ পাশ থেকে আরাফ খানকে আটকিয়ে বলল, বাধা দিও না দাদা ভাই। ভাই ভাবির আজ ফ্লাইট আছে, ওরা লন্ডনে যাবে। ভাবি যেতে চাচ্ছে না বলে ভাই জোর করে নিয়ে যাচ্ছে। হৃদের ফ্লাইটের বিষয়টি কানে যেতে বিস্ময়কর হলো আরাফ খান। বলল, হৃদের ফ্লাইট মানে? কবে ঠিক করলো ওরা লন্ডনে যাবে? অনেক আগেই টিকিট করা হয়েছিল, আজকের তারিখে। আরাফ খান উত্তরে প্রশ্ন করে বলল, ওরা ফিরবে কবে? সঠিক বলতে পারছি না। আসিফ যাবে না ওদের সাথে? না। আরাফ খান বুঝলেন হৃদ এবার লম্বা ছুটিতে দেশ ছাড়ছে। তিনি লাঠিতে ভর করে খান বাড়ির বাইরে এগিয়ে যেতেই দেখতে পেল বাগানে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের হৃদ এক প্রকার মায়াকে ছুঁড়ে ভেতরে ফেলতে ফেলতে সে উঠে বসল। হৃদ হেলিকপ্টারে উঠে বসতেই একজন দেহরক্ষী দ্রুত এগিয়ে এসে দরজা লাগালো। আসিফ বাইরে দাঁড়িয়ে। সে হৃদের সঙ্গে যাবে না, বরং সে কাল ঢাকা ফিরে যাবে হৃদের কোম্পানির কাজে। দেশের বাইরে থেকেও হৃদ আসিফের সঙ্গে যোগাযোগ করবে এমনটাই নির্ধারিত। হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে বসতেই হেলিকপ্টারের পাখা গোল গোল ঘুরিয়ে আকাশে উড়ে যেতেই মায়া আতকে হৃদের দুহাতে জাপটে ধরল। হৃদ মায়াকে না ছুঁয়ে শক্ত হয়ে বসল। তাদের শেষ রাতের দিকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আজ। এখন রাত 12টা। চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে হেলিকপ্টারে ঘন্টা দুয়েক লাগবে। এর মাঝে হৃদের মাথা ব্যথাটা খানিকটা কমে আসলে আরাম পেত বলে মনে করল হৃদ। হৃদ যথাসম্ভব কথা না বলে হৃদের মস্তিষ্ক ঠান্ডা রাখার চেষ্টা করলো, কিন্তু মায়ের ফ্যাসফ্যাসে কান্না তার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। হৃদ মায়াকে শক্ত গলায় ধমক লাগাতে গিয়েও লাগালো না, বরং মায়ের দিকে কটমট করে তাকিয়ে বলল, দুনিয়ার সব বোঝো, শুধু আমাকে ছাড়া। সবাই তোমার প্রায়োরিটি লিস্টে পড়ে, শুধু আমি ছাড়া। জীবিত মানুষের মূল্যায়ন তোমার কাছে নেই। আমি মরে গেলে মূল্যায়ন করবে তো হৃদ? হৃদের কথায় মায়ের তৎক্ষণাৎ কান্না থেমে যায়। ভেজা দুই চোখের মণি দুটো স্থির হয়ে যায় হৃদের মুখের ওপর। মায়ের নীরবতা বুঝে হৃদ চোখের ওপরে হাত ঠেকিয়ে শুয়ে পড়ল সিটে। মায়া তখনও স্থির দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে। পুরোটা সময় মায়া আর কোনো কথা বলল না, শুধু নিশ্চল দুই চোখ ঘুরে ঘুরে হৃদের দিকে তাকাতে লাগলো। হৃদ বুঝেও না বোঝার মতো করে রইল। ঢাকা পৌঁছাতে হৃদের একজন অ্যাসিস্ট্যান্টকে দেখা গেল মধ্যরাতে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হৃদের অপেক্ষায়। হৃদ মায়াকে নিয়ে প্রথমে নিজের বাড়িতে গেল। সেখান হতে অল্প সময়ের মধ্যে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গাড়িতে উঠে বসতে ড্রাইভার গাড়ি টানলো সোজা এয়ারপোর্টে। সময় থাকতে শেষ রাতের আগে মায়াকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছাতেই হৃদের একজন অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসলো। হৃদ এক হাতে মায়ের এক হাত চেপে অপর হাতে দুটো পাসপোর্ট নিয়ে হাঁটলো কাউন্টারের দিকে। প্রয়োজনীয় সকল তথ্য শেষে মায়াকে নিয়ে প্লেনে উঠে বসতেই প্লেনটি সময় নিয়ে আকাশে উড়ল দীর্ঘ পথ পাড়ি দিতে। প্লেন জার্নির পুরো রাস্তায় মায়া হৃদের সঙ্গে টু শব্দও করল না, তেমন চুপচাপ বসে রইল বাড়ির কাপড়ে।
মায়ের গায়ের এই শাড়িটা আজ মায়ের শাশুড়ি দিয়েছিল বাড়িতে নির্বাচনের উল্লাস ও লোকজনের আনাগোনা থাকবে বলে। সেই শাড়ি পরে হৃদের সঙ্গে এক দেশ হতে অন্য দেশে পাড়ি জমালো মায়া। হৃদ মায়াকে শাড়িটা পরিবর্তন করার সময়টুকুও দিল না, অথচ হৃদ নিজে গোসল করে নতুন কাপড় পরে বাবু হয়ে বসে আছে। বাংলাদেশে গরম, অথচ লন্ডনের মাটিতে উষ্ণ ঠান্ডা। এখন সময় 10টা, বাংলাদেশের সময় হয়তো বিকাল 3টার নাগাদ হবে। মায়া লন্ডনে আসার পর থেকে বাংলাদেশে কারোর সাথে কথা হয়নি। হয়তো হৃদের হয়েছে, তবে মায়া হৃদকে কিছু বলেনি এই বিষয়ে। মায়েরা আজ সকাল 7টা নাগাদ লন্ডনে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে হৃদের লোক এসে মায়াদেরকে রিসিভ করে। তারপর ওরা একটি হাসপাতালে যায়। মায়া হাসপাতালটির নাম জানে না, তবে সেখানে হৃদকে চিকিৎসা নিতে দেখে মায়া বুঝতে পারে এর আগে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হৃদকে হয়তো এই হাসপাতালেই রাখা হয়েছিল। তাই আজ মায়েরা লন্ডনে ফেরার পরপর হৃদ মায়াকে নিয়ে সোজা এই হাসপাতালে চলে এসেছে চেক আপের জন্য। রাতের ব্যাপারটায় মায়া হৃদের ওপর অভিমান করে বসে নেই, বরং মায়ের হৃদের কথায় কষ্ট পেয়েছিল বলে সে নিশ্চুপ। মায়ের জীবনে স্বামী হিসাবে হৃদের গুরুত্ব অনেক। হৃদের আগে মায়ের জীবনে কখনোই কাউকে প্রথম প্রায়োরিটিতে রাখেনি। মায়ের প্রথম প্রায়োরিটি মায়ের স্বামী। হৃদের অসুস্থতার বিষয়টি মায়া জানতো না। জানলে হয়তো মায়া কখনোই হৃদকে বাধা দিত না। এখন মায়ের নিজেকে অপরাধী মনে হচ্ছে তখন হৃদকে বাধা দিয়ে। মায়ের স্বামী নিশ্চয়ই মনে করেছে মায়া ওর স্বামীর মন বোঝে না। সত্যিই কি তাই? মায়ের তীব্র অপরাধ বোধে কান্না পেল। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসতেই মায়া নিজের পাশে কারো উপস্থিতি টের পেল। মায়া ঘাড় বেঁকে তাকাতেই দেখল হৃদ সবে গোসল করে কোমরে তোয়ালে বেঁধে খালি গায়ে দাঁড়িয়েছে। ভেজা চুল আর স্নিগ্ধ মুখে হৃদকে দারুণ দেখালো। মায়া হৃদের মুখের দিকে তাকিয়ে থাকতে হৃদ কপাল কুঁচকে মায়াকে পরখ করল। হৃদ মায়াকে সে ঘন্টাখানেক আগে বলেছিল গোসল করে ফ্রেশ হতে, অথচ মায়া গোসল না করে রুমের খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পথে চেয়ে আছে। কি এত ভাবছে কে জানে। তবে হৃদের ধারণা সে মায়াকে জোর করে নিয়ে আসাই হয়তো মায়া এখনো অভিমান করে বসে। আর এই ব্যাপারটা হৃদ চট করে বিরক্ত বোধ করল। মায়ের দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, কি সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো কেন? ফ্রেশ হবে না? হৃদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে মায়ার ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। হৃদের ভেজা শরীরে দুহাত জাপটে জড়িয়ে হৃদের বুকে কপাল ঠেকাতে ঠেকাতে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার একটাই আপনি ছিলেন নেতা সাহেব। আপনাকে ভালোবাসার স্বাদ এ জন্মেও শেষ হবে না। হৃদ বুঝতে পারল মায়া হৃদের রাতে বলা কথাগুলো মনে পুষে কষ্ট পাচ্ছে। হৃদ মায়াকে দুহাতে জড়িয়ে নিতে নিতে বলল, তাই? হুম। পরন্ত বিকেল। রক্তিম সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। তার শেষ আলোয় রাঙা পৃথিবী। এমন এক সোনালি বিকেলে জুয়ের মন ভালো নেই। যদিও খানবাড়ি আজও গমগম করছে অতিথিদের পদাচারণ। আজ মায়া লন্ডনে যাওয়ার 3য় দিন, আর তার অনুপস্থিতিতে জুই অনুভব করছে এক গভীর শূন্যতা। উপরন্তু নিহার খানের নির্বাচন নিয়ে আয়নের তুমুল ব্যস্ততা জুয়ের একাকিত্বকে আরো বাড়িয়ে তুলেছে। মায়ার মা রেহেনা বেগমকে কাল আরিফ এসে নিয়ে গেছে। শোনা গিয়েছিল আরিফের বাবা শফিকুল ইসলাম দীর্ঘদিনের মনোমালিন্যতা ভুলে চট্টগ্রামে এসেছিলেন ফাহাদের সঙ্গে। রেহেনা বেগম ও ওনার নতুন পুত্রবধূ ফিহাকে সঙ্গে নিয়ে আশুগঞ্জ ফিরতে। ফাহাদ গতকাল শ্বশুরবাড়িতে গিয়েছিল বউকে ফেরাতে। অনেক বুঝিয়ে শুনিয়ে ক্ষমা চেয়ে অবশেষে মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরেছে সেও। মুক্তার অবশ্য মায়ের সঙ্গে দেখা হয়নি। তার আগে হৃদমায়া পাড়ি জমালো লন্ডনে, তবে খানবাড়ি ফিরে জুয়ের সঙ্গে দেখা হয়েছে। বর্তমানে মুক্তা জুয়ের সঙ্গে আছে খানবাড়িতে। দীর্ঘ মনোমালিন্যের অবসান ঘটিয়ে আরিফ তার বাবা শফিকুল ইসলামকে ক্ষমা করে সপরিবারে ফিরে যায় নিজ বাড়িতে। শফিকুল ইসলাম চেয়েছিলেন এই সুযোগে হৃদের সঙ্গে দেখা করে অতীতের ভুল বোঝাবুঝির জন্য অনুতপ্ত স্বীকার করবেন এবং হৃদকে জামাতা হিসেবে বরণ করে নেবেন। কিন্তু হৃদ ও মায়ের হঠাৎ লন্ডনে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবুও শফিকুল ইসলাম আরিফের সঙ্গে মায়ের শ্বশুরবাড়িতে এসেছিলেন এক ফাঁকে কাল। আরাফ খান, হেনা খান, নিহাল খান, এমনকি সুফিয়া খানের কাছেও তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেন, অনুতপ্ত হলেন। খানবাড়ির কেউই অতীতের তিক্ততা মনে ধরে রাখলেন না, বরং সাদরে গ্রহণ করলেন শফিকুল ইসলামকে। দুই পরিবারের পারিবারিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার এই খবর মায়ের কানেও পৌঁছেছে। সরাসরি দেখা না হলেও ফোনে সে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছে। হৃদ যদিও এই বিষয়ে নীরব ছিল, তবে মায়ের উচ্ছ্বাস সে কেবল নীরব চোখে দেখল।
সে সহজে কিছু ভুলে যেতে পারে না, আর না কাউকে চট করে গ্রহণ করতে পারে। তার কাউকে ক্ষমা করতে সময় লাগে। যদি সে মায়ের পরিবারকে ক্ষমা করতে না পারে, তারপরও সে বইয়ের জন্য মায়ের পরিবারের সঙ্গে সখ্যতা বজায় রাখবে। মায়ের সঙ্গে জুয়ের আজ বেশ ফোন আলাপ হয়েছে ৩টে নাগাদ। এখন পড়ন্ত বিকেল। সন্ধ্যা নেমে এসেছে। ঘড়িতে তখন ৫টা। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। জুঁই আয়নের ঘরের বারান্দায় রেলিংয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে। খানবাড়ির কোলাহলে ওর মন ভারাক্রান্ত। মায়ের অনুপস্থিতি আর আয়নের ব্যস্ততা আজ জুঁইকে একাকী করে তুলেছে। জুঁইয়ের শূন্যতার মাঝে হঠাৎ কোমরে এক উষ্ণ স্পর্শ পেতেই জুঁই চমকে উঠল। পেছন থেকে আয়ন জুঁইয়ের খালি কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, আপনার মন খারাপ জুঁই? আয়নের উপস্থিতিতে জুঁইয়ের ভয়ার্ত মন শান্ত হলো। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে জুঁই আয়নের বুকে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, না। আয়ন জুঁইকে টেনে নিজের দিকে ঘুরিয়ে জুঁইয়ের চোখে চোখ রাখল। জুঁইয়ের গালে আসা এলোমেলো চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, আপনার শ্বশুর বাড়ি যাবেন জুঁই? আমার বাবা মার সাথে দেখা করতে লন্ডনে যাবেন? আয়নের কথায় জুঁই বিস্মিত হলো। হতবাক গলায় বলল, লন্ডনে? আয়ন জুঁইয়ের হতবাক মুখটার দিকে তাকিয়ে জুঁইয়ের গালে হাত রেখে খুব স্বাভাবিকের ন্যায় আয়ন বলল, আম্মু বেশ কয়েকদিন ধরে ওনার ছেলের বউকে দেখার আবদার জানাচ্ছিল। ব্যস্ততার কারণে আপনাকে নিয়ে যেতে পারিনি এতদিন। এখন চলুন না জুঁই, ঘুরে আসি। আপনার শ্বশুর বাড়িতে যাওয়াও হলো, সঙ্গে আমার প্রথম হানিমুনটাও করা হলো। আয়নের কথায় জুঁই লজ্জায় নতমস্তিষ্ক হতে আয়ন হাসল। জুঁইয়ের ওপর খানিকটা ঝুঁকে নাকে নাক ঘষে আয়ন মোহাচ্ছন্ন গলায় বলল, কি যাবেন জুঁই? হুম। নতমস্তিষ্কে জুঁই লজ্জায় তৎক্ষণাৎ সম্মতি দিয়ে উত্তর করতে করতে সে দুহাতে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল। কিন্তু আয়নকে সরাতে না পেরে জুঁই প্রসঙ্গ পাল্টে বলল, আপনার আম্মু আব্বু বাংলাদেশে আসেন না কখনো? আসে, কিন্তু খুব কম। আসলে আমার আব্বুর ব্যবসা বাণিজ্য সব লন্ডনে। সেই জন্য আব্বুর ব্যস্ততার কারণে আম্মুর বাংলাদেশে আসা হয় না তেমন। তাহলে আপনি যে বাংলাদেশে থাকছেন, আপনিও কি বাংলাদেশ ছেড়ে লন্ডনে সেটেল হবেন নাকি? হুম, না। আমার আপাতত লন্ডনে সেটেল হওয়ার ইচ্ছা নেই। তবে আমার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হয়তো কয়েক বছরের জন্য লন্ডনে সেটেল হতে পারি। ওরা যখন নিজের বুঝতে শিখবে, তখন আমরা আবার বাংলাদেশে ফিরে আসব। তারপর লন্ডনে সেটেল হব না, বাংলাদেশেই থাকব। আয়নের মুখে ভবিষ্যতে ছেলে মেয়েদের নিয়ে কথা শুনতে জুঁই লজ্জায় গুটিয়ে গেল। জুঁইকে হঠাৎ লজ্জা পেতে দেখে আয়ন প্রথমে বুঝতে না পারলেও পর মুহূর্তে বিষয়টি অনুধাবন করে সে হতাশ গলায় বলল, আপনি এখনো আমাদের ছেলে মেয়েদের কথা শুনে লজ্জা পাচ্ছেন জুঁই? এতদিনেও আপনার লজ্জা ভাঙাতে পারলাম না? তাহলে আমি বাবা হব কবে? আমার আগে যদি হৃদ বাবা হয়ে যায়, তাহলে আমার ছেলে কেস খেয়ে যাবে জুঁই। হৃদ যে তেরা লোক, ও তো আর মেয়ে বিয়ে দিতে চাইবে না আমার ছোট ছেলের কাছে। আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা, আপনি তো আমার ছেলেকে বিপদে ফেলে দেবেন জুঁই। আয়নের কথা শুনে জুঁইয়ের লজ্জা আরো বাড়ল। সে মুখ নিচু করে নিতে আয়ন জুঁইয়ের থুতনি ধরে মুখটা ওপরে তুলে চোখে চোখ রাখল। জুঁইয়ের গালে আলতো করে চুমু খেয়ে আয়ন বলল, শুনেন জুঁই, আপনি লজ্জা পাচ্ছেন এতে আমার কোনো সমস্যা নেই। দরকার হলে আরো লজ্জা টজ্জা পাবেন, আমি সেই ব্যবস্থা করে দিব আপনাকে। কিন্তু তারপরও আমার ছেলেকে দ্রুত দুনিয়াতে ডাউনলোড করতে হবে, বুঝেছেন? আমি কিন্তু খুব সিরিয়াস। বাবা হয়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। আয়নের কথায় জুঁই লজ্জায় আয়নকে দু হাতে জড়িয়ে আয়নের প্রশস্ত মুখে মুখ লুকাতে লুকাতে বলল, আপনি আসলেই একটা অসভ্য ডাক্তার। জুঁইয়ের কথায় আয়ন দু হাতে জুঁইকে জড়িয়ে নিতে নিতে বলল, আপনাকে সঙ্গী হিসাবে পেয়ে জীবনটা রঙিন মনে হচ্ছে জুঁই। আমার রঙিন জীবনে আপনিই প্রিয় পূর্ণতা। তারপর তারপর দিনগুলো এভাবেই কাটছিল। তার ১ সপ্তাহ পরপরই আয়ন জুঁইকে নিয়ে লন্ডনে পাড়ি জমালো। আয়নের মা বাবা খুব সাদরে গ্রহণ করলো জুঁইকে। জুঁই নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে গোটা ২ মাস কাটালো লন্ডন শহরে। এর মাঝে জুঁইদের রোজকার যাতায়াত থাকতো হৃদের ফ্ল্যাটে। মায়াও জুঁইকে পেয়ে লন্ডনের মাটিতে শূন্যতা ঘোচালো। হৃদের চিকিৎসা আর কাজের ফাঁকেও রাত বিরাতে হঠাৎ করে মায়াকে নিয়ে হারিয়ে যেত লন্ডন শহরের অলিগলিতে। আবেগী মায়া যেন এক অন্যরকম হৃদ খানকে আবিষ্কার করলো নিজের স্বামী স্বরূপ, যে হৃদ নিজের ব্যক্তিত্বের গণ্ডি ভেঙে মায়ের জন্য সবকিছু করতে রাজি।
মায়ের আবদারে হৃদ কখনো কখনো বিরক্ত হলেও সে মায়ের চাওয়া অপূর্ণ রাখত না, বরং বইয়ের আবদারটুকু পূরণ করতে পেরে যেন সেও স্বাচ্ছন্দ্য বোধ করত। এর মাঝে কেটে গেল মায়ের উল্লাসের দিনগুলো। লন্ডনের শহরে হৃদের সঙ্গে কাটানো দিনগুলো মায়ের কাছেও ছিল স্বপ্নের মতো। হৃদ মায়াকে নিয়ে 20 দিনের মধ্যে তার অফিসিয়াল কাজে বাংলাদেশে ফিরে যায়। সেইবার মায়ের ভীষণ মন খারাপ হয়, কেন হৃদ এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যাচ্ছে সে নিয়ে। মায়ের এই লন্ডন শহরকে হৃদকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগছে। এখানে হৃদ মায়াকে সময় দেয়, শত ব্যস্ততায়ও হৃদ মায়াকে একা ছাড়ে না হারিয়ে ফেলার ভয়ে। এই যে মায়াকে সর্বত্র নিজের পাশে রাখছে, সেটা বাংলাদেশে ফিরে গেলে হৃদ রাখবে না। তখন মায়ের স্বামী ভীষণ ব্যস্ত হয়ে পড়বে মায়াকে একা করে। সেজন্য মায়া চায় না এত তাড়াতাড়ি ওরা লন্ডন শহর ছাড়ুক। কিন্তু মায়ের চাওয়া আর না চাওয়াতে কি কিছু আসে যায় নাকি হৃদের? মায়া লন্ডনে আসতে চায়নি বলে হৃদ জোর করে নিয়ে এলো, আর এখন মায়া যেতে চাচ্ছে না, অথচ হৃদ মায়াকে জোর করে নিয়ে যাচ্ছে। তবে হৃদ মায়াকে বলেছে সে মায়াকে নিয়ে খুব শীঘ্রই আবারও হানিমুনে যাবে সুইজারল্যান্ড। তখন এর থেকেও বেশি সময় পাবে মায়া। তারপরও হৃদের এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যেতেই হবে। হৃদের কথা অনুযায়ী মায়া তাই করলো। হৃদের হাত ধরে বাংলাদেশে ফিরল। কিন্তু বিপত্তি ঘটল মায়ের হৃদের সঙ্গে থাকা নিয়ে। মায়া চায় ও ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে চট্টগ্রামে থাকবে, কিন্তু হৃদ মায়ের সকল চাওয়ায় জল ঢালল। হৃদ পরিষ্কারভাবে জানালো তার বউ তার কাছে তার বাড়িতেই থাকবে। মায়ার হৃদকে ছেড়ে কোথাও যাওয়া হবে না। মায়ার হৃদের বাড়িতে একা থাকতে প্রথম প্রথম বেশ কয়েকদিন কষ্ট হলো। চঞ্চল মায়া মানুষ ছাড়া থাকতে পারে না, অথচ হৃদের বাড়িতে মানুষ আছে, কিন্তু তারা সবাই বডিগার্ড আর নয়তো বাড়ির কাজের লোক। মায়ের টাইম পাস করার মতো কেউ নেই। হৃদ রাতে বাসায় ফেরে, আর দিনে মায়ের একাকিত্ব লাগে বলে এই নিয়ে মায়া কত কান্নাকাটি করেছে হৃদের কাছে মায়াকে চট্টগ্রামের সুফিয়া খানের কাছে রেখে আসতে, কিন্তু হৃদ তা করেনি। উল্টো হৃদ মায়াকে শাসায়, ধমকায় হৃদকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না বলে। হৃদ মায়ের একাকিত্ব ঘোচাতে মায়ের কলেজ ট্রান্সফার করায়, জুয়ের পাশাপাশি মায়াকেও একই কলেজে ভর্তি করায় হৃদ। মায়া যখন বুঝতে পারলো হৃদ মায়াকে কোথাও যেতে দেবে না, সেজন্য মায়া হৃদকে ছেড়ে মায়ের শাশুড়িকে পটাতে চাইলো যেন সুফিয়া খান হৃদকে বলে মায়াকে চট্টগ্রামে রেখে আসতে ওনাদের কাছে। মায়ের মনে হয়েছিল এই কথা শুনে সুফিয়া খান হয়তো মায়ের হয়ে হৃদের সঙ্গে কথা বলবে, কিন্তু সুফিয়া খান আরো এক কাঠি ওপরে গিয়ে মায়াকে ধমক লাগালো। মায়াকে শাসিয়ে বলল, মায়ের চট্টগ্রামের আসার কোনো প্রয়োজন নেই। মায়ের থাকতে হলে হৃদের সঙ্গেই থাকতে হবে। মা ছেলের ধমকাধমকিতে মায়ের আর সাহসে কুলালো না কাউকে বলতে মায়া হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে চায় না বলে। বরং মায়া নিজেকে মানিয়ে নিল। হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে থাকতে একটা সময় অভ্যস্ত হয়ে উঠল। এইভাবে মায়ের হৃদকে ঘিরে ছোট্ট সংসার চলল। দিন গেল, মাস পেরোলো। খান বাড়ির লোকজন প্রায় হৃদের বাড়িতে আসে মায়ের সংসারে বেড়াতে। আরাফ খান, হেনা খান, সুফিয়া খান, রাদিফ, আয়ন, জুই, ফাহাদ, মুক্তা, এমনকি হৃদের ফুপুদেরও দেখা যায় প্রতি মাসে যাতায়াত করতে হৃদের বাড়িতে। সেজন্য মায়ের আর এখন একাকিত্ব অনুভব হয় না, বরং কলেজে হৃদ আর মায়ের সংসার সব মিলিয়ে দিন বেশ ব্যস্ততায় কাটে মায়ের। তবে এর মাঝে জুয়ের বাবারও মন নরম হয়ে আসলো একমাত্র মেয়ে জুয়ের জন্য। আয়ন ছেলে হিসেবে ভালো সেটা তিনি জানেন, কিন্তু রাতের আধারে জুইকে নিয়ে আয়নের হঠাৎ পালিয়ে যাওয়াতে জুয়ের বাবা জামাল সাহেব বেশ কষ্ট পেয়েছিলেন। সমাজের সামনে সম্মান নষ্ট হওয়ায় তিনি মনে রাগ পুষিয়ে রেখেছিলেন এতদিন, কিন্তু আজকাল তিনি তার একমাত্র মেয়ে জুইকে বেশ মিস করেন। জুয়ের বিদেশে চলে যাওয়ার বিষয়টা কানে আসতে ক্রমাগত তার মন ছটফট করছিল। যদিও জুই এখন দেশে, সেই জন্য তিনি আয়ন ও জুইকে গ্রহণ করে আমন্ত্রণ পাঠালেন। আয়ন ও শ্বশুরের আমন্ত্রণ পেয়ে জুইকে নিয়ে ছুটে এলো শ্বশুর বাড়িতে। সপরিবারে একত্রে খাওয়া দাওয়া করলো, কিন্তু হৃদকে দেখা গেল না মায়ের পরিবারের আমন্ত্রণে আসতে। তবে মায়া এসেছে হৃদকে ছাড়া। নিজ পরিবারের সাথে উৎফুল্লতায় দিন কাটিয়েছে বটে, তবে হৃদকে ছাড়া মায়াও খাবার টেবিলে নিজের পরিবারের সঙ্গে বসেনি। মায়া দৃঢ় প্রতিজ্ঞা করলো যেদিন সে স্বামীকে নিজের পরিবারের সঙ্গে বসে একত্রে খাওয়াতে পারবে, সেদিনই মায়া নিজ পরিবারের অন্ন পানি পান করবে, নয়তো না। বাবার বাড়িতে মায়া আসা যাওয়া থাকবে, কিন্তু মায়া খাবার তখনই খাবে যেই দিন মায়ের স্বামী মান অভিমান ভাঙাতে পারবে। মায়ের দৃঢ় প্রতিজ্ঞা মায়ের পরিবারের দীর্ঘশ্বাসের কারণ হলো। মায়াকে বেশ করে বোঝাতে গিয়েও অক্ষম হলো তারা। মায়ের এই মনোবলে জুয়ের বাবা জামাল সাহেবের মনে তীব্র অপরাধবোধ সৃষ্টি করলো।
অতীতে মায়াকে ঘিরে তার ব্যবহারের জন্য তিনি বেশ অনুতপ্ত। প্রথমে মায়াকে হৃদ আশুগঞ্জ আসতে দিতে চাইতো না, তবে আজকাল দেয়। হয়তো হৃদ চাই মায়া যেন হৃদের জন্য কোনো রকম কষ্ট না পায়। সেই জন্য হৃদ মায়াকে বাপের বাড়িতে যেতে দিলেও সে কখনো আশুগঞ্জ আসে না। আর না জামাল সাহেব হৃদের কাছে বিগত দিনের জন্য ক্ষমা চাইতে পারে। যদিও তিনি মায়ের কাছে বেশ অনুতপ্ত প্রকাশ করেছেন অতীতের জন্য, তবে মায়া নিজের চাচার প্রতি কোনো রকম মনোমালিন্যতা মনে পুষে রাখেনি। তাই জুয়ের সঙ্গে মায়ের যাতায়াত হয় নিজ বাড়িতে। তবে সারাদিন পর সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হয় মায়াকে। মায়ের দিনে কোথাও যাওয়ার অনুমতি থাকলেও মায়ের রাতে থাকার অনুমতি নেই। হৃদের সাফ সাফ কথা, তার বিয়ে করা বউ তার সাথে থাকবে। হৃদ বাসায় ফিরে মায়াকে না পেলে তার মেজাজ খারাপ হয়। সেজন্য মায়ের যদিও নিজ বাড়িতে যাওয়ার হয়, তাহলে সে হৃদের অফিসের জন্য বিদায় করে ড্রাইভারকে নিয়ে বাড়িতে যায়। এই তো রোজকার মতো হৃদ অফিসে যাওয়ার পথে মায়াকে কলেজে নামিয়ে দিয়ে যায়। একই কলেজে জুঁইকে পেয়ে মায়ের দিন ভালোই যাচ্ছে। সংসারের পাশাপাশি দুই বোন পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও মায়ের বিপত্তি ঘটে যখন শুনল মায়ের ভাবি ফিহা প্রেগনেন্ট। মায়েরও বেবি চাই, কিন্তু মায়া প্রেগনেন্ট হয় না কেন জানি। মায়ের ভাবে প্রেগনেন্ট হওয়ার বিষয়টা মায়ের বেশ উৎফুল্লতা দেখিয়ে হৃদকে জানাই। মায়ার আশা ছিল এই খবরটা শুনে হৃদ খুশি হয়ে মায়াকে বলবে নিজেদের বেবির কথা। অথচ মায়ের এত বড় একটা খুশির সংবাদ দেওয়ার পরও হৃদ ভাবলেশীন। সে হ্যাঁ তেমন কিছু বলল না, বরং মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলে। মায়ের হৃদের কথা শুনে ও ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার হৃদকে বুঝিয়েছে মায়ের বেবি চাই, কিন্তু হৃদ মায়াকে এমনভাবে ইগনোর করলো যেন হৃদ শুনতে বা বুঝতেই পারেনি মায়া কি বলতে চাচ্ছে হৃদকে। এতে মায়ের উদাসীনতা বাড়ে। হৃদ যে বেবি নিতে ইচ্ছুক নয় সেটা তার ভাব ভাব দেখেই বোঝা যায়। কিন্তু মায়ারও বা কি করবে, মায়ের তো একটা বেবি চাই। মায়ের বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে সংসারও করেছে, অথচ মায়ের বেবি হচ্ছে না। এমন না মায়া মেডিসিন নিচ্ছে সেই জন্য মায়ের বেবি হচ্ছে না, মায়ের এমনিতেই বেবি হচ্ছে না। সেজন্য মায়া চায় ওকে কেউ বলুক মায়ের বেবি হচ্ছে না কেন। মায়ের শ্বশুর বাড়ির মানুষগুলো কারো এইসব বিষয়ে দায়িত্ব নেই। কেউ মায়াকে বেবি নেওয়ার জন্য ফোর্স করে না, উল্টো সবাই মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলে। মায়া ছাতার মাথা পড়াশোনায় মনোযোগী হবে। এত পড়াশোনা দিয়ে কি করবে মায়া, যদি ওর একটা বেবিই না হয়। মায়ের হতাশা বাড়িয়ে দিয়ে তার পরপরই শুনল মায়ের বড় বোন মুক্তা প্রেগনেন্ট। ফিহার মতো করে মুক্তারও মা হওয়ার বিষয়টাতে মায়া বেশ খুশি হয়েছে। হৃদকেও একই উৎফুল্লতায় খবরটা জানালো, তবে এবার ইশারা ইঙ্গিতে নয়, বরং মায়ের বেবি চাই এটা সরাসরি হৃদকে বলল। হৃদের থেকে জানতে চাইল মায়েরা কেনই বেবি প্ল্যানিং করছে না। মায়ের কথার উত্তরে হৃদ বলল তাদের সময় হয়নি বেবি প্ল্যানিং করার। আপাতত হৃদ বেবি নিতে চায় না, সময় হলে এমনিতেই বেবি হয়ে যাবে, এমনটা বলে হৃদ মায়াকে এড়িয়ে যায়। হৃদের কথায় মায়া সেই দিন বেশ কষ্ট পেয়েছিল। খুব করে হৃদকে বোঝাতে চেয়েছিল একটা বেবির জন্য, কিন্তু যে দিয়ে হৃদকে বোঝাতে অক্ষম মায়া। তারপর দিনগুলো মায়ের ভালোই কাটছিল। মাঝে মধ্যে হৃদকে বেবির জন্য বোঝাতো, তবে হৃদকে বিরক্ত করতো না এই নিয়ে। মায়ের সঙ্গে রাফার যোগাযোগ ছিল বেশ। খুব স্বাভাবিকভাবে রাফার বিয়ের মাস ছয়েক পর পরই ওর মা হওয়ার বিষয়টা মায়ের কানে আসতে মায়ের মা না হওয়ার দুঃখটা যেন আকাশ সমান হলো। ফিহা মুক্তা ওরা না হয় সিনিয়র বলে মায়া এতদিন এই বিষয়টা নিয়ে কষ্ট পায়নি, কিন্তু রাফা তো মায়ের সহপাঠী। ওর বিয়েটা তো মাত্র সেই দিন হলো, আর 6 মাস না পেরোতে রাফা প্রেগনেন্ট হয়ে গেল। অথচ মায়ের বিয়েতে এতদিন পরেও প্রেগনেন্ট হলো না। এই বিষয়টি মায়া সহজে হজম করতে পারল না। মায়ের বান্ধবী প্রেগনেন্ট হলে মায়া কেন প্রেগনেন্ট হবে না? মায়েরও একটা বেবি চাই। তারপর থেকে মায়ের দুঃখ বাড়ল। সময়ে অসময়ে হৃদকে বিরক্ত করতে লাগলো বেবি চাই বলে, বেবি চাই চাই বলে বলে। মায়ের বিরক্ত করার বিষয়গুলো যেন সে দেখেও না দেখার মতো করে থাকে। রাফার মা হওয়ার বিষয়টা আসিফের কানেও এসেছে, কিন্তু এইসব বিষয়ে আসিফ তেমন প্রতিক্রিয়া দেখায়নি, বরং নিশ্চুপ বিষয়টা এড়িয়ে যায়। ভালোবাসার মানুষটা তার না হলেও সে ভালো থাকুক এটাই আসিফের চাওয়া। আসিফের ব্যস্ততায় দিন কাটছে হৃদকে ঘিরে। হয়তো কোনো একদিন কোনো এক বসন্তে সে আবারও নতুন করে কারো প্রেমে পড়বে। তখন তার জীবনটাও রঙিন হবে। তখন আসিফের রাফার মতো করে আর কাউকে হারাবে না, বরং সঙ্গী করে নেওয়ার মতো শক্ত বাঁধনে আবদ্ধ হবে। জীবন বড়ই অদ্ভুত। যে আসিফ ভালোবেসেও রাফাকে হারিয়ে ফেলল,
অথচ রাদিফের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও সে গ্রহণ করলো না, বরং রাদিফ রাহাকে বিয়ে করবে না বলে বেঁকে বসলো। বিয়ে পাগল ছেলে রাদিফ হুট করেই কেন রাহাকে বিয়েতে আপত্তি জানালো সেটা কেউ জানে না, আর না জানতে চাই। রাদিফ স্বেচ্ছায় বলতে না চাইলে কেউ রাদিফের প্রাইভেসি নষ্ট করবে না প্রশ্ন করে। তবে খান বাড়ির সকলেই বুঝতে পেরেছে রাদিফের সঙ্গে রাহার ব্রেকআপ হয়েছে। ছোট কোনো বিষয় নিয়ে যে রাদিফ ভালোবাসার মানুষকে ছেড়ে দেবে না সেটা খান বাড়ির সকলেই জানে। রাদিফ আবেগী মানুষ, সে ভালোবাসার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে জানে। রাদিফের গার্লফ্রেন্ড রাহা রাদিফের অনুপস্থিতিতে লন্ডনে কারোর সঙ্গে লিভ ইন রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, এই ব্যাপারটা প্রথমে হৃদের কানে এসেছিল। তারপর আসিফের। হৃদ আসিফকে দিয়ে রাদিফের কাছে বেশ কিছু আপত্তিকর ডেটা ট্রান্সফার করায় রাহার। তারপর থেকে রাদিফকে মাসখানেক নিশ্চুপ দেখা যায়, তবে সে ভেঙে পড়েনি। পুনরায় নতুন উদ্যোগে নিজেকে গোছানোর চেষ্টা চালালো। নিহালের সঙ্গে রাদিফকেও দেখা যায় রাজনৈতিক মাঠে। প্রথম প্রথম সোফিয়া খানের রাদিফের রাজনীতি নিয়ে বেশ আপত্তি থাকলেও একটা সময় তিনিও চুপ করে যান। রাদিফ যখন স্বেচ্ছায় এ মাঠে থাকতে চাচ্ছে তখন বাধা দিয়ে বিশেষ লাভ হবে না। তাছাড়া এই রাজনীতির জন্য তিনি গোটা 15 বছরের মনোমালিন্য কাটিয়েছেন স্বামীর সঙ্গে। আপাতত উনি এই রাজনৈতিক মহলটাকে মানিয়ে বাকিটা জীবন কাটাতে চায়। নিহাল খানের বহু চেষ্টায় আজকাল সুফিয়া খান খানিকটা সহজ হতে পেরেছে নিহাল খানের সঙ্গে। সেজন্য তিনি রাজনীতি নিয়ে কথা বলে পুনরায় পরিস্থিতি বিগড়ে দিতে চায় না। কিছু জিনিস অগোছালো থাকুক, দিন তো এমনি এমনি কেটে যায়, কারো হতাশায় তো কারো উদাসীনতায়। এর মাঝে সুফিয়া খান ঠিক করলো হৃদ মায়ের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবে তিনি। যেহেতু হৃদ মায়ের বিয়েটা আনুষ্ঠানিক বিয়ে ছিল না, তাই বিশাল আয়োজনে হৃদ মায়ের বিয়ের আনুষ্ঠানিকতা করতে চাইলে হৃদ তাতে না করে। হৃদ পুনরায় আনুষ্ঠানিক বিয়ে করতে চায় না, তবে হৃদের বিয়ের খবরটা জানিয়ে খানবাড়িতে বিশাল মেজবানের আয়োজন করাতে সে সম্মতি জানায়। হৃদের কথা অনুযায়ী তাই হলো। হৃদ মায়ের আনুষ্ঠানিক বিয়ে বদলে খানবাড়িতে বিশাল আয়োজনে মেজবানের আয়োজন করা হলো। এর মাঝে আয়নের বাবা মাও লন্ডন থেকে বাংলাদেশে ফিরল। হৃদের বিয়ের খবরের সঙ্গে আয়নজুয়ের বিয়েটাও সমাজের কাছে জানাতে আনুষ্ঠানিক আয়োজন করলো। বিশাল বড় মেজবানের আয়োজন গোটা এলাকার মানুষের খাওয়ানো হলো। দিনটা ছিল শুক্রবার। মায়েরা তখন খানবাড়িতে ছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে মায়ের পরিবারের সকলে উপস্থিত হলো খানবাড়ির মেজবান দাওয়াতে। হৃদ মায়া আয়ন জুই কেউ বর বউ সাজল না, শুধু সমাজের মানুষদের নিকট তাদের বিয়েটা জানাতে বিশাল মেজবানের আয়োজন। সেই আয়োজনের এক ফাঁকে আরাফ খান রাদিফের বিয়ের কথা তুলতে রাদিফ তৎক্ষণাৎ জানালো সে আপাতত বিয়ে করবে না, সময় নিয়ে সে আরো 5 বছর পর বিয়ে করবে। আপাতত রাজনীতি ছাড়া সে অন্য কিছু ভাবছে না। খানবাড়ির মেজবানে হইচয়ে গোটা দিন গেল সবার ব্যস্ততায়। সন্ধ্যা নাগাদ যখন সকলে খানবাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতেছিল, তখনই জুই আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলতেই সকলের মাঝে হইচই পড়ে যায়। জুইকে নিয়ে হইচই করে ডাক্তার দেখাতে আয়ন বাইরে থেকে দৌড়ে আসে। জুয়ের চেক আপের পাশাপাশি শারীরিক দুর্বলতা আর জুয়ের প্রেগনেন্সির বিষয়টা খান পরিবারের ডাক্তার জানাতে সকলের মাঝে বিশাল হইচই লেগে গেল জুইকে ঘিরে। মায়ের পরিবার জুয়ের মা বাবা সকলেই জুইকে ঘিরে আনন্দটুকু প্রকাশ করতে মায়া সেখানে উপস্থিত রইল চুপচাপ। হৃদ ব্যস্ততা ছাপিয়ে সবেমাত্র বাড়িতে ঢুকছিল। বসার ঘরে সকলের মুখে মুখে শুনতে পেল আয়নের বাবা হওয়ার কথাটি। আয়ন বাবা হবে এতে হৃদের সমস্যা নেই। হৃদের সমস্যা হলো তার আতপাগল বউটাকে নিয়ে। একে একে সকলেই মা হওয়ার ব্যাপারটা নিয়ে মায়া হৃদকে এতদিন বেবির জন্য বিরক্ত করত, এখন জুয়ের মা হওয়ার বিষয়টা নিয়ে নিশ্চয়ই হৃদের ওপর রেগে যাবে কেন তার বউ মা হচ্ছে না এই নিয়ে। হৃদ জুয়ের মা হওয়ার কথাটা শোনার সঙ্গে সঙ্গে বসার ঘরে মায়ের খোঁজ করলো। মায়ার প্রতিক্রিয়া দেখার জন্য আশেপাশে দৃষ্টি বুলালো। মায়ের খোঁজ করতে দেখতে পেল ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে মায়া হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে। ব্যাপারটা এমন না যে মায়া অতির আগে হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে, বরং মায়া কান্না আটকাতে চেয়ে হৃদের দিকে টলমল রক্তিম চোখে তাকিয়ে আছে। মায়ের অশ্রু ভেজা চোখ দেখে হৃদ আর মায়ের দিকে এগোলো না। এখন বউয়ের কাছে গেলেই সমস্যা। এমনি তার বউ এখন ফায়ার হয়ে আছে হৃদের ওপর। হৃদের এই মুহূর্তে বউয়ের কাছে যাওয়া মানে বোম ব্লাস্ট হওয়া। হৃদ মায়াকে অদেখার মতো করে সিঁড়ি ধরে হাঁটলো দোতলায় নিজের ঘরের দিকে। মায়া হৃদকে চলে যেতে দেখে নাক ফোলালো রাগে। যেদি মায়ের চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো গাল বেয়ে। তাই হাতের উল্টা পিঠে চোখের পানি মুছতে মুছতে মায়া হাঁটলো হৃদের পিছন পিছন। আজ একটা বিহিত করে ছাড়বে এই হৃদ সাহেবকে।
মায়া ঘরের দরজা ঠেলে প্রবেশ করতে হৃদকে দেখতে পেল আয়নার সম্মুখে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলে রাখছে। সারাদিনের ব্যস্ততায় তার এখন গোসল করা প্রয়োজন। এর মাঝে মায়া রাগে জেদে হৃদের পেছনে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার একটা বেবি চাই। দারাজে অর্ডার করব? আপনি কবে দেবেন সেটা বলুন। কাল। আমি কিন্তু সিরিয়াস। মি টু। মায়ের আবদারটুকু হৃদের কাছে পণ্য কেনার মতো লাগলো। সেজন্য মায়ের কথার সঙ্গে সঙ্গে সে সেইভাবে উত্তর দিল হেয়ালি গলায়। হৃদের হেয়ালি পরে মায়া আরো চেতে ওঠে। মায়া রাগে দুঃখে মেজাজ দেখিয়ে বলে, আপনার জন্য আমার বেবি হয় না, আপনার মধ্যে সমস্যা আছে। মায়ের রোজকার কথা এসব। হৃদের সমস্যা, সেই জন্য মায়ের বেবি হয় না। নয়তো মায়াও সবার মতো করে এতদিনে মা হয়ে যেত। অথচ হৃদ বা মায়ের কারো কোনো সমস্যা নেই। হৃদ মায়া অল্প বয়সে বেবি চায় না বলে সে মায়াকে রোজ পানির সঙ্গে মেডিসিন মিশিয়ে গ্লাসে করে মায়াকে খাওয়ায়, সেই জন্য মায়া মা হয় না। এই ছোট্ট বিষয়টা মায়া বোঝে না। রোজ হৃদকে এটা সেটা বলে দোষ দেয়। হৃদও কিছু বলে না। বইয়ের সামান্য বিরক্তি বোধ তো নেওয়া যায় না, তাই না? হৃদ হাতে ঘড়িটা টেবিলে, চুপ করো, চুপ করো। বইয়ের সামান্য বিরক্ত বোধ তো নেওয়া যায় না, তাই না? হৃদ হাতের ঘড়িটা টেবিলের উপরে রাখতে রাখতে ছোট করে উত্তর দিয়ে বলল, ওকে ওকে। ওকে মানে? হৃদের এই ছোট উত্তরে মায়ের রাগ আরো বাড়িয়ে দিচ্ছে। মায়া আগের মতোই বলল, খবরদার, আপনি যদি আমাকে আর ছুঁয়েছেন, আপনি আমাকে আর ছুঁতে পারবেন না, নিষেধ। মায়ের শাসনের মাঝে হৃদ আবারও ওকে বলে উঠল, ওকে। হৃদের ওকে বলতে দেরি। মায়ের রাগে হৃদের হাত টেনে সেখানে কামড় বসাতে দেরি হলো না। মায়ের কামড়ে হৃদ দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, উফ হৃদ! হৃদ জোরপূর্বক মায়ের থেকে নিজের হাত ছাড়িয়ে ঝাঁকালো। মায়ের কামড়ে সেখানে জায়গায় দাঁত বসে গেছে। হৃদ হাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে রাগে কটমট করে মায়ের দিকে তাকাতে মুহূর্তে হৃদের মন নরম হয়ে আসলো মায়ের চোখে পানি অনবরত গাল বেয়ে টপটপ করে পড়তে দেখে। হৃদের মনে হলো বউটা তার সত্যিই কষ্ট পাচ্ছে একটা বেবির জন্য। সেই জন্য হৃদ নিজের ব্যথা ভুলে হাত বাড়িয়ে মায়াকে কাছে টানতে টানতে বলল, আচ্ছা কষ্ট পেও না, কাছে আসো, আদর করে দেই, মন ভালো হয়ে যাবে তোমার। মায়া হৃদের হাতটা ঝাঁকিয়ে ফিরিয়ে ফেলতে ফেলতে বলল, আমাকে একদম ছোবেন না আপনি, আই হেট ইউ। কথাটা বলে মায়া রাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ের চলে যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে সেও সেভাবে ওয়াশরুমের দিকে হাঁটলো গোসলের জন্য। এখন হয়তো মায়া রেগে আছে, কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে এবং আবার হৃদের পেছন পেছন ঘুরঘুর করবে। হলো তাই। সত্যি সত্যি রাত হতে হতে মায়ের হৃদের পেছন পেছন ঘুরঘুর করতে দেখা গেল হৃদকে বেবির জন্য পুনরায় একইভাবে বিরক্ত করে। মায়েরা খান বাড়িতে থাকায় হৃদ মায়ের ব্যাপারে সুফিয়া খানের নজরে পড়েছে। মায়ের বেবিকে ঘিরে তীব্র আকাঙ্ক্ষা বুঝতে পেরে তিনি হৃদের অনুপস্থিতিতে পরদিন মায়াকে ডাকলেন নিজের কাছে। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই সুফিয়া খান বলল, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আর খাবে না, কেমন? সুফিয়া খানের কথার মানে মায়া প্রথমে বুঝতে না পেরে অবাক সুরে প্রশ্ন করে বলল, কেন? সুফিয়া খান সরাসরি মায়াকে হৃদের ব্যাপারে বলল, তোমার বয়স কম, হৃদ চায় না তুমি মা হও। যদিও আমি এই বিষয়ে হৃদের সঙ্গে একমত পোষণ করছি, তবে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রেগন্যান্সি রোধের মেডিসিন সেবন করে তাহলে সেই নারীর মাতৃত্বের সমস্যা দেখা দেয়, সে পরবর্তীতে মা হতে পারে না। তোমরা একত্রে সংসার করছো প্রায় 7-8 মাসেরও বেশি হয়েছে, সেই জন্য আমার মনে হচ্ছে তোমার আপাতত ওইসব মেডিসিন সেবন বন্ধ করা উচিত, নয়তো হৃদের ভুলের জন্য তুমি নিজের মাতৃত্বের স্বাদ হারাতে পারো। এই জন্য বলছি, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আপাতত খেও না। আমার মনে হচ্ছে হৃদে তোমাকে মাতৃত্ব রোধের মেডিসিন কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে। হৃদকে ব্যাপারটা বলতে যেও না, তবে ওর দেওয়া কিছু খেতে সতর্ক অবলম্বন করবে, বুঝেছ? সুফিয়া খানের কথায় মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মাথা চক্কর দিয়ে উঠল। এজন্যই মূলত মায়া এতদিন যাবৎ কনসিভ করতে পারছে না। মায়ের এত কান্না, এত আহাজারি কি এই লোকের মন গলাতে পারেনি? এত কিসের জেদ এই লোকের বেবি না নেওয়ার পিছনে? মায়ের সমবয়সী মেয়েরা কি মা হচ্ছে না? তাহলে মায়ার মা হতে সমস্যা কোথায়? মায়ের হৃদের প্রতি আকাশ সমান অভিমান থাকার পরও হৃদের সামনে সেটা প্রকাশ করলো না। যদি মায়া এই মুহূর্তে হৃদের সামনে এইসব বিষয় নিয়ে রাগ প্রকাশ করে, তাহলে হৃদ বুঝে যাবে মায়া যে জেনে গেছে হৃদের গোপন বিষয়টা।
তখন হৃদ সতর্ক হয়ে মায়াকে আর মা বেবি নিতে দেবে না। এর থেকে বরং মায়া নিজের রাগ নিজের কাছে পুষে রেখে সে একাই বেবি প্ল্যানিং করুক। যখন মায়া প্রেগনেন্ট হবে তখন এই লোকের এমনিতে শাস্তি হবে। মায়াও দেখিয়ে দেবে মায়ার স্বামী থেকেও মায়া কম চালাক না। এরপর থেকে মায়া আর হৃদকে বেবি চাই বলে বিরক্ত করে না আর। হৃদের দেওয়া কিছু খায়ও না, এমনকি পানিটুকু পর্যন্ত না। হৃদের সামনে খাওয়ার নাটক করলেও মায়া সেটা খায় না। হৃদ মায়ার হঠাৎ শান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা প্রথমে সন্দেহ করলেও পরে এসব বিষয়ে খুব একটা মনোযোগ দেয়নি। তারপর দিন থেকে মাসগুলো মায়াকে ঘিরে হৃদের ভালোই যাচ্ছিল। হৃদ নিজের কোম্পানির কাজে দেশ বিদেশে দুবাইয়ে যেতেই মায়াকে খানবাড়িতে পাঠানো হলো হৃদের অনুপস্থিতিতে। মূলত হৃদের দুবাইয়ে সপ্তাহখানিক থাকার কথা, কিন্তু এর মাঝে হৃদের কাছে খবর আসলো সে বাবা হবে। হৃদের তখন অনুভূতি প্রকাশ করার মতো নয়। রাদিফের ফোন পেয়ে হৃদ এমন বোবার মতো ঠায় বসে রইল জায়গায়। যখন হৃদের হুঁশ ফিরল তখন সে সেই রাতে কাজকাম ফেলে আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল। ঢাকা থেকে চট্টগ্রামে মায়ের কাছে পৌঁছালো পরদিন। বাবা হওয়ার অনুভূতি হৃদ প্রকাশ করতে পারল না চট করে, তবে মায়ের হাস্যোজ্জ্বল মুখটার দিকে সে বেশ ভাবাবেগ দিয়ে তাকিয়ে রইল। খানবাড়িতে নতুন অতিথির আগমনে সকলেই খুশি। সুফিয়া খান, হেনা খান, আরাফ খান মায়াকে নিয়ে ঢাকায় শিফট হয়ে যায় খানবাড়িতে। নিহাল খান, রাদিফ, হৃদ ওদের তিনজনের ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত লেগেই থাকে সময়ে অসময়ে। সন্ধ্যা 7:30। খানবাড়িতে আবারও বিয়ের আমেজে মেতে উঠেছে পরিবেশ। আজ রাদিফ খানের বিয়ে। চারিপাশে ফেয়ারি লাইটের আলোয় ঝকঝক করছে খানবাড়ি। রাদিফের বউকে বসানো হয়েছে খানবাড়ির ড্রয়িং রুমের সোফায়। আপাতত বউ দেখার পর্ব চলছে। মেহমানরা সবাই রাদিফের বউকে ঘিরে বসে। আর মায়া, সে তো মেহমানদারিতে ব্যস্ত, যেন শ্বাস ফেলার ফুসরত নেই। সেই সকাল থেকে মায়া ব্যস্ত। এত কাজের লোকের মাঝেও মায়ের ব্যস্ততা কমছে না। সুফিয়া খান নিজেও ব্যস্ততায় পা দুটো এক করতে পারছে না। আজ তার ছোট ছেলে রাদিফকে বিয়ে করিয়ে খানবাড়িতে বউ এনেছেন। মেয়েটিকে পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে। যদিও রাদিফ বলেছিল সে 5 বছর পর বিয়ে করবে, কিন্তু রাদিফ 5 বছর নয়, বরং 6 বছর পর বিয়ের পিঁড়িতে বসেছে। বয়স্ক আরাফ খানের সঙ্গে বসে আছে হৃদের ছেলে মারিদ আর জুয়ের 2 ছেলে রাদিল আর সাজিদ। মানে হঠাৎ করে দৃশ্যপট 6 বছর পরে চলে আসছে, বুঝছো? আর হৃদের ছেলে হয়েছে, বুঝছো? সঙ্গে অবশ্যই আরিফের ছেলে ইফরান ও মুক্তা ফাহাদের ছেলে রুহান, সোহানও রয়েছে। মূলত বয়স্ক আরাফ খানের আমেজ এইসব বাচ্চা কাচ্চাকে ঘিরে দেখা যায়। এর মাঝে হৃদের ছেলে মারিদ হুট করে আরাফ খানের পাশ থেকে উঠে যেতে আরাফ খান মারিদকে ডাকলেন। স্বল্পভাষী মারিদ বাবার মতো চুপচাপ, আর কথায় কথায় কপাল কুঁচকাতে দেখা যায়। আরাফ খানের ডাকে উত্তর না দিয়ে সে এগোলো সিঁড়ির দিকে। দোতলায় সিঁড়ির গোড়ায় টলমল চোখে দাঁড়িয়ে আছে সুখ। পরনে সুন্দর লাল টকটকে বাবলি ফ্রক, মাথায় লাল ফিতা বাঁধা। ছোট্ট শরীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে ভয় পাচ্ছে বলে মূলত সে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কাঁদছে। মারিদ নিচ থেকে বোনের অসুবিধাটুকু বুঝতে পেরে সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ভাইয়াকে দেখে আবেগ আপ্লুত হয়ে সুখ অসাবধানতা বশত পা ফেলে নিচে নামতে চাইলে মারিদ তৎক্ষণাৎ চিৎকার করে নিষেধ করলো সুখকে নিচে নামতে। মারিদের চিৎকারে সুখ ভয় পেল। ভয়ের তো মুখে মারিদের দিকে তাকাতে মারিদ দৌড়ে সিঁড়ি বেয়ে সুখের পাশে দাঁড়াতে সুখ ছোট ছোট হাতে মারিদের এক আঙুল নিজের মুঠোয় চেপে টলমল চোখে ঠোঁট ভেঙে কেঁদে বলতে লাগলো, আব্বু তোই, আব্বু নাই, আব্বু তা। আচ্ছা, এখানে মানে ছোট বাবু বলছে তো আমি চেষ্টা করছি ওইভাবে বলার। মানে এখানে হয়তো বলছে আব্বু কই, আব্বু নাই, আব্বু তাব। এখানে তাব বলতে কি বলছে আমি কিন্তু বুঝি নাই, বুঝছো? মারিদ আশেপাশে চোখ বুলিয়ে নিজের বাবাকে খোঁজে। আশেপাশে কোথাও হৃদকে দেখতে না পেয়ে মারিদ কপাল কুঁচকে সুখের দিকে তাকিয়ে বলল, তুই এখানে এসেছিলি কিভাবে? কে নিয়ে এসেছে তোকে? মারিদের কথার ঠিকঠাক উত্তর ছোট্ট সুখ দিতে পারছে না। সুখের বয়স মাত্র 1 বছর 11 মাস, 2 বছর হয়নি, সামনে হবে। সেই তুলনায় মারিদের বয়স 5 বছর 4 মাস। মারিদ রাদিলের সমবয়সী হবে। রাদিল মারিদ থেকে 4 মাসের বড়। সুখ রাদিলকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখে অবশ সুখ অপর হাতে ছোট্ট ছোট্ট করে আঙুলে তুলে রাদিলকে দেখালো রাদিল নিয়ে এসেছে ওকে এখানে। অথচ রাদিল মারিদের সঙ্গে আরাফ খানের পাশে বসেছিল এতক্ষণ।
ছোট্ট সুখ যে মানুষ চিনে বলতে পারছে না ও কার সাথে ওপরে উঠেছে সেটা, তবে মারিদ বেশ বুঝতেই পারলো বিষয়টা। সুখ সিঁড়ি বেয়ে ওপরে কিংবা নিচে নামতে পারে না, তাই খুব স্বাভাবিকভাবে সুখ কারো কোলে চড়ে ওপরে উঠেছে। মারিদ সময় মতো না আসলে হয়তো সিঁড়ি বেয়ে এতক্ষণ সুখ নিচে পড়েও যেত। মারিদ কপাল কুঁচকে সুখের আঙুল তাকের দিকে তাকাতে তাকাতে রাদিলকে দেখলো সিঁড়ি থেকে বেশ বড়সড় সাইজের একটা আম কুড়াতে। এ আমটা তখন সুখের থেকে পড়েছে রাদিলকে দেখাতে গিয়ে। সাইজে বড় হয় আমটা সামলাতে বেশ বেগ পেতে হয় সুখকে। তারপর সারাক্ষণ হাতে আম নিয়ে ঘুরবে মেয়েটা। সুখের হাতের আমটা পড়ে যেতে সুখ পুনরায় কাঁদলো আমটার জন্য। কিন্তু চঞ্চল রাদিল সুখের কান্না বাড়িয়ে তৎক্ষণাৎ সুখের সামনে আমটাতে কামড় বসাতেই সুখ চেঁচিয়ে কেঁদে উঠল। মারিদ বিরক্তি চোখে রাদিলের কাণ্ড দেখে সুখকে কোলে নিল। দিন দিন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে রাদিলের ছোট্ট সুখকে কাঁদানোর। রোজ নিয়ম করে সুখকে না কাঁদালে যেন চলেই না ওর। আর এই বিষয়টাই বেশ বিরক্ত হয় মারিদ। একটা মাত্র ছোট বোন তার, খুব আদরের। সে এবং তার বাবা দুজনেই বোনকে খুব আদর করে, যেখানে রাদিল সুখকে কষ্ট দেওয়াটা পছন্দ নয় মারিদের। মারিদ সুখকে কোলে নিয়ে দুষ্টু রাদিলকে ঠেঙিয়ে কিচেনে গেল। ফ্রিজ থেকে আম খুলে দিতে সেখানে হাজির হলো আরিফের মেয়ে পরি। ভাত খাওয়ার এঁটো হাতে মারিদের সাদা শার্টটি টেনে ধরতে মারিদ কপাল কুঁচকে নিচে তাকায়। তক্ষুনি পরি মায়ের মতো করে বলল, একটা আম দাও, মানে একটা আম দাও। পরীর এঁটো হাতে মারিদের সাদা শার্টটি চেপে ধরায় ভীষণ রেগে গেল মারিদ। পরীর থেকে শার্ট ছাড়িয়ে ধমক দিতে মারিদের ভয়ে পরী আর সুখ দুজনেই কেঁদে উঠল তক্ষণে। মারিদ পুনরায় ধমক দেওয়ার আগে সেখানে হাজির হলো রাদিল। পরীকে কাঁদতে দেখে সে চট করে পরীকে কোলে নিয়ে বাহিরের দিকে চলে যেতেই কিচেনে মায়া প্রবেশ করলো। সুখকে কাঁদতে দেখে মায়া মারিদের কাছে জানতে চেয়ে বলল, কি হয়েছে মারিদ, বোন কাঁদছে কেন? মারিদ বাধ্য ছেলের ন্যায় মায়াকে সবটা জানিয়ে বলল, কে যেন ওকে দোতলায় সিঁড়ির গোড়ায় রেখে এসেছিল আম্মু, ওই জন্য ও ভয় পেয়ে কাঁদছে। মায়া দ্রুত এগিয়ে এসে সুখকে কোলে তুলে নিল। সুখের অশ্রু ভেজা গাল মুছে দিতে দিতে আদুরে গলায় বলল, কি হয়েছে আম্মু, ব্যথা পেয়েছো? না, আর কেঁদো না। মায়ের আদরে সুখ ঠোঁট ভেঙে কেঁদে আদুরে গলায় বলল, আব্বু কই, আব্বু নাই, আব্বু নাই, মানে আব্বু কই, আব্বু নাই, আব্বু নাই। মায়ের মেয়ের অশ্রু ভেজা গাল পুনরায় মুছতে মুছতে মা হৃদের কাছে হৃদের কথা জানতে চাইবে তখনই কিচেনে হাজির হয় হৃদ। মেয়ের কান্না সে দূর থেকে শুনতে পেয়ে সে ছুটে এসেছে। মায়ের থেকে সুখকে নিয়ে কোলে তুলতে আদরে সুখ ঠোঁট ভেঙে কেঁদে উঠল বাবার কাঁধে মাথা রাখতে রাখতে। হৃদ মেয়েকে শান্ত করতে করতে বিরক্তি গলায় মায়াকে বলল, কি হয়েছে, ও কাঁদছে কেন? কি করেছো তুমি? আমি কিছু করিনি, আপনার মেয়ে ভয় পেয়েছে হয়তো, সেই জন্য কাঁদছে। মায়ের কথায় হৃদি বিরক্তিতে কপাল কুঁচকায়। সে কতবার বলেছে তার ছেলে মেয়েদের একা না ছাড়তে, খেয়াল রাখতে। এই নারী তার কথা শুনলো তো? হৃদ মারিদের সামনে মায়াকে ধমক দিতে চাইল না, বরং সুখকে শান্ত করতে করতে হৃদ মারিদকে জিজ্ঞাসা করে বলল, তুমি খেয়েছো মারিদ? দাদির সঙ্গে খাবো। খুবই অল্প কথায় উত্তর দিল মারিদ। সবসময় নিজের বাবাকে নয়তো দাদিকে অনুসরণ করে মারিদ। স্বভাবত বাবার মতোই হয়েছে সে। হৃদ মারিদকে সাবধান করে বলল, বাড়ির বাইরে যাবে না, দাদির সঙ্গে থাকবে, মনে থাকবে? জি আব্বু। হৃদের কথায় উত্তর দিয়ে মারিদ সুফিয়া খানের উদ্দেশ্যে চলে গেল। গায়ের শার্টটা পরে নষ্ট করে দিয়েছে, দাদিকে বলবে এটা চেঞ্জ করে দিতে। সুফিয়া খান বেশ আগলে রাখে মারিদকে। মারিদের পড়াশোনা থেকে শুরু করে স্কুলে পাঠানো সবকিছুই সুফিয়া খানের হাত ধরেই হয়। এই বছর থেকে মারিদকে স্কুলে পাঠানো হয়। প্রাইভেট স্কুলের পাশাপাশি মারিদকে টিউশন মাস্টারের ব্যবস্থায় সুফিয়া খান নিজেই করেছেন। সেই জন্য মারিদকে নিয়ে মায়ের তেমন টেনশন হয় না। সুফিয়া খান যেখানে আছে সেখানে মায়ের চিন্তিত হওয়ার প্রয়োজনই পড়ে না। মারিদ চলে যেতে হৃদ দোতলায় নিজেদের ঘরের দিকে হাঁটতে হাঁটতে মায়াকে উদ্দেশ্য করে বলল, রুমে আসো হৃদ, কুইক। হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ রুমে গেল না, বরং মায়া আরো খানিকটা সময় নিয়ে নিজের হাতের কাজটা সেরে ঘন্টাখানেক পর প্রবেশ করলো রুমে। নিজের ঘরে প্রবেশ করতে মায়া সুখকে দেখলো দোলনায় ঘুমিয়ে থাকতে। রুমের আশেপাশে হৃদকে কোথাও খুঁজে না পেয়ে মায়া বারান্দায় উঁকি মারতে হৃদকে দেখতে পেল অন্ধকারের মাঝে। মায়া আবছা আলোয় অন্ধকারে হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতেই হৃদ বিরক্তির চোখে তাকালো মায়ের দিকে। কটাক্ষ করে বলল, সে কখন ডেকেছিলাম আমি, শুনতে পাওনি? নাকি আসার সময় রাস্তায় ঘুমিয়ে পড়েছিলে? হৃদের তেরা কথায় মায়া হৃদের বাহু জড়িয়ে ধরতে ধরতে বলল,
বিয়ে বাড়িতে কত কাজ থাকে, ডাকলেই কি চলে আসা যায় বলুন? মায়ের কথায় হৃদ পুনরায় আগের ন্যায় বলল, আজও আমি তোমার প্রায়োরিটি লিস্টে সবার পরে আসি হৃদ। আমার আগে গোটা দুনিয়া তোমার আপন। হৃদের কথায় মায়া হৃদের বাহু ছেড়ে জড়িয়ে ধরল। হৃদের বুকে মায়া মাথা রাখতে রাখতে বলল, আপনি যে আমার কে, এটা এক আকাশ সমান বর্ণনা লিখলেও শেষ হবে না নেতা সাহেব। আমার পূর্ণতা বলতে আমি শুধু আপনাকেই চিনি, আমার খান সাহেবকে। মায়ের কথায় হৃদের মেজাজ শান্ত হলো। মায়াকে দুহাতে জড়িয়ে ধরতে ধরতে বলল, তোমাকে পেয়ে জীবনটা এত স্বর্গ সুখের হবে ভাবিনি হৃদ। আজ বেঁচে থাকার স্বাদ দ্বিগুণ মনে হচ্ছে। তুমি আমার জীবনে সে অবিচ্ছেদ্য অধ্যায়, যেটা আমি কখনোই শেষ লিখতে চাইব না। সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? দেখতে দেখতে আমাদের নেতা সাহেবের গল্পও শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে, তোমাদের কাছে আগেই ক্ষমা চাই আমি, কারণ ভিডিওর মাঝখানে কিছু রোমান্টিক পার্ট আসছে আর রোজকারকার মতো হয় নাই। কারণ আমার পাশে আমার খালাতো বোন ছিল, ও খুবই দুষ্টু হাসি হাসতেছিল এবং আমিও হাসতেছিলাম। তো সেইখানে আমি বলছি চুপ করো চুপ করো, ও অনেক হাসছিল, আমিও অনেক হাসছিলাম। ওই জন্য হয়তো ভিডিওর মধ্যে বাইরে সাউন্ড চলে আসছে, ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারবে। আর যাই হোক, এরপরে নেক্সট প্রণয়ের অমর কাব্য উপন্যাসটি শুরু করতে চাচ্ছি। তোমরা কোনটি শুনতে চাচ্ছ অবশ্যই বলো। আর বাদ বাকি রইল দুইটা উপন্যাস, পরিজান উপন্যাস আর নীল চিরকুট। এই দুইটা উপন্যাস খুব শীঘ্রই শেষ করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নতুন কোনো উপন্যাসে এবং নতুন কোনো ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।